নানা গল্পের মেলায় আজকে পাঠ করে শোনাব বুদ্ধদেব গুহর লেখা বাবলি, সপ্তম পর্ব। কাকা কাকিমার ফিরতে সত্যিই দেরি হচ্ছিল। তবু কাল অফিস নেই বলে বাবলি 11:30 অবধি দেখল। তারপর খেতে বসল একা একা। খাওয়ার পর কিষান সিংকে দিয়ে কাকা কাকিমার খাবার টাবার ঠিক করে রাখিয়ে জলের জাগ, গ্লাস, প্লেট, চামচ ইত্যাদি সব সাজিয়ে ও ঘরে গেল। ঘরের দরজা সবে বন্ধ করেছে এমন সময় টেলিফোনটা বাজল। বাবলি উঠে গিয়ে টেলিফোনটা ধরল। কাকার ফোন। কাকার গলা খুব ভারী শোনালো। কাকা শুধু দুটো কথা বললেন, বিমানবাবু মারা গেলেন রে বাবলি, আমাদের আসতে একটু দেরি হবে, তুই শুয়ে পড়িস, আজ আর খাবো না আমরা। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। বিমানবাবু ও তার মোটাসোটা হাসি খুশির স্ত্রীকে 2-1 দিন দেখেছে বাবলি ওদের বাড়িতে। বিমানবাবু খুব দরাজ হাসি হাসতেন। হঠাৎ কার যে কি হয়, মানুষের জীবনের কিছুই ঠিক নেই। বাবলি তখনও ঘরে ঢোকেনি। বসবার ঘরে একটা জানালা খোলা ছিল। কিষান সিং বুঝি বন্ধ করতে ভুলে গিয়েছিল। বাবলি জানলাটা বন্ধ করছে এমন সময় ফোনটা আবার বাজল। বাবলি ওয়াল ক্লকে চেয়ে দেখল 11:30 বাজে রাত। ফোনে একবার খারাপ খবর এলে পরের বার ফোন বাজলে ফোন ধরতে ইচ্ছে করে না, কারুরই করে না, বুকের মধ্যে দূর দূর করে। তখন অন্য কেউ হাতের কাছে থাকলে তাকেই ফোন ধরতে বলতো ও, কিন্তু কেউই নেই এখন। বাবলি ভীরু পায়ে এগিয়ে ভয়ে ভয়ে রিসিভারটা তুলল। তারপর যেন কোনো খারাপ খবর আর শুনতে রাজি নয় এমনভাবে প্রতিবাদের গলায়, বিরক্তির গলায় বলল, হ্যালো। ওদিক থেকে কাঁপা ভয়ার্ত গলায় কে যেন বলল, হ্যালো, আপনি কি? বাবলি ভয় পেল। কোনো বাজে লোক নয় তো? হয়তো জেনে গেছে বাবলি একা আছে বাড়িতে। সেই রাতের রহস্যময় চাপা দ্বিধাগ্রস্ত স্বর আবার বলল, বাবলি আছেন? বাবলি রুক্ষ গলায় বলল, আপনি কে? আবার সেই স্বর বলল, আপনি বাবলি? হঠাৎ, একেবারে হঠাৎ, যেভাবে হঠাৎ কোনো ইলেকট্রিক ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে যায় তেমন করে সেই ভয়টা বাবলিকে ছেড়ে চলে গেল। তার বদলে একটা আলো জ্বলা খুশির ট্রেন বাবলির মনের প্ল্যাটফর্মে এসে ঢুকল। বাবলি একটু থেমে বলল, আপনি কে? অভি? হ্যাঁ আমি। রাগ করলেন? ঘুমিয়ে পড়েছিলেন আপনি? না। বাবলি বলল, আপনি কি করছিলেন? শুয়েছিলাম। ঘুমোননি কেন এত রাত পর্যন্ত? ঘুম আসছিল না, কিছুতেই ঘুম আসছিল না। বাবলি হাসল, বলল, আমি কি আপনার ঘুমের ওষুধ? আমি কি স্লিপিং পিল? লজ্জিত গলায় ওপাশ থেকে অভি বলল, জানি না। বাবলি বলল, অমন চোরের মতো গলায় কথা বলছেন কেন? অভি আরও লজ্জা পেল, বলল, সকলে ঘুমিয়ে পড়েছে, দাদা বৌদির ঘরের পাশেই ফোনটা, শুনতে পেলে? শুনতে পেলে কি? বাবলি হেসে শুধল। বাবলির জীবনে বাবলি এই প্রথম জানল ওর কতখানি দাম, কত ইম্পর্টেন্ট ও অন্য একজনের চোখে। জেনে ভালো লাগলো যে সে ঘুম পাড়ানি মাসি পিসি হয়ে আর একজনের চোখে গিয়ে উড়ে না বসলে একজনের ঘুম আসে না। অভি বলল, না, রাত 12টার সময়, তাই। বাবলি বলল, তাহলে ঘুমিয়ে পড়ুন। অভি একটু চুপ করে থাকল, তারপর বলল, কাল দেখা করতে চাই। কাল কখন অফিস ছুটি আপনার? বললাম না ছুটি নিয়েছি অফিস, ধমকের সুরে বাবলি বলল। বাবলির এ কথা ভেবে ভালো লাগলো যে তার এতদিনে একজন ধমক দেওয়ার লোক হলো। সে মুখ নিচু করে ভালো লাগার সঙ্গে তার ধমক শুনবে। অভি বলল, ইউনিভার্সিটিতে আমার কাজ 4:30-র মধ্যে শেষ হয়ে যাবে, আপনি 4:30টায় আসুন। কোথায়? বাবলি বলল, কটেজ ইন্ডাস্ট্রিজ রেস্তোরাঁয়, আমি থাকব, কন্ট সার্কাসে। বাবলি বলল, আসব। অভি বলল, ছাড়ি। বাবলি বলল, ঘুমিয়ে পড়ুন লক্ষ্মীর ছেলের মতো, কেমন? অভি হাসল, বলল, লক্ষ্মীর মেয়ে মতো আপনিও। বাবলি হাসল, বলল, তাই। ছাড়ুন, অভি বলল। না, আপনি আগে ছাড়ুন। অভি ফোন ছেড়ে দিল। তারপর বাবলিও ছাড়ল। ড্রেসিং টেবিলের সামনে অনেকক্ষণ বসে রইল বাবলি। শাড়িটা ছেড়ে হালকা সুতির নাইটিটা পরল, মুখে ক্রিম লাগালো, ঘাড়ে, গলায়, বুকে এবং সমস্ত শরীরে পাউডার মাখল। গলার কাছে ফ্রিল দেওয়া ও লেশ বসানো হালকা গোলাপি রঙা নাইটিটা ও নিজেকে খুব সুন্দরী দেখে।
আয়নার সামনে বসে ও আয়নাকে উদ্দেশ্য করে বলল, একদিন শুধু তুমিই আমাকে এই রুদ্ধ ঘরের মধ্যে নাইটিতে দেখেছ। দিন আসছে যেদিন তুমি ছাড়া আর একজন আমাকে দেখবে। সেদিন তোমার সামনে বসে একা একা এমন করে তোমার সঙ্গে কথা বলার অবসর আমার হবে না। বুঝেছ আয়না? তখন একজনের চোখের সামনে আমায় বসে থাকতে হবে, অনেকক্ষণ অনর্গল আগল দেওয়া ঘরে বসে আমায় কথা বলতে হবে তার সঙ্গে। সেদিন তুমি কি হিংসা করবে তাকে, সেই অন্যজনকে? কি আয়না, করবে হিংসা? বিছানায় গিয়ে শুলো বটে, কিন্তু ঘুম এলো না বাবলির, কিছুতেই ঘুম এলো না। অভির ঘুম না আসা রোগটা টেলিফোনের তার বেয়ে এসে বাবলিকে কোনো অদৃশ্য ভাইরাস ইনফেকশনের মতো পেয়ে বসল। এপাশ ওপাশ করলো, পাখাটাকে আরো জোর করলো, বারান্দার দিকে জানালা খুলে দিল। বাবলির সব ঘুম কে যেন চুরি করে নিয়ে গেছে, বাবলির সমস্ত হুঁশিয়ারির সত্ত্বেও। পরদিন দুপুরের খাওয়ার পর বাবলি শুয়েছিল। কাকিমাও ঘুমোচ্ছিলেন নিজের ঘরে। সারা রাত ঘুমোননি কাকিমা। বাবলি যখন শেষ রাতে ঘুমিয়েছিল, ভোর হওয়ার আগে ঠিক তখনই কাকা কাকিমা বাড়ি ফিরেছিলেন। বাবলি জানতে পারেনি। কাকিমার মুখে সেই এক কথা, বিমানবাবু স্ত্রীর বিলাপ, ছেলে মেয়েদের কান্নাকাটির কথা। বাবলির ভালো লাগছিল না ওসব কথা শুনতে। ও মনে মনে যখন এক দারুণ আনন্দময় অবস্থার মধ্যে অবস্থান করছিল, সেই সময় কারো করুণ দুঃখের কাহিনী, তার শোকাবহতা, এসব কিছুই বাবলি শুনতে রাজি ছিল না। তাছাড়া আশ্চর্য, বাবলি নিজেও ভেবে অবাক হলো যে কাকিমার এই মন খারাপ, বিমানবাবুর মৃত্যুর এই শোক তার মনকে একেবারে স্পর্শমাত্র করল না। সেই মুহূর্তে ওর বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে পৃথিবীতে মৃত্যু আছে, শোক আছে, কাউকে হারাবার বিয়োগ ব্যথা আছে। ওর সমস্ত মনে আনন্দ, সমস্ত রকম আনন্দের যোগফল তখন ওর পায়ের রূপুর পায়জোড়ার মতো চলতে ফিরতে ঝমঝম করে বাজছিল। ঘন্টা দুয়ে ঘুমিয়ে উঠে বাবলি বাথরুম থেকে ঘুরে এলো মুখ ঠুক ধুয়ে। ভালো করে চুলটা বাঁধলো, আর চান করার সময় শ্যাম্পু করেছিল ও। চুল বাঁধলো, আইব্রো পেন্সিল বোলালো ভুরুতে। তারপর সাদা জমির উপর কালো ছাপার কাজের একটা অর্গ্যান্ডি শাড়ি বের করে পরলো আলমারি থেকে। সঙ্গে কালো সিল্কের ব্লাউজ, ছাই রঙা সায়া, কালো পাথরের একটা তিব্বতী মালা বের করলো ড্রয়ার থেকে। তারপর কালো একটা হ্যান্ডব্যাগ নিয়ে ঠিক 4:45 সময় বেরিয়ে পড়লো বাড়ি থেকে। দিল্লিতে এ সময়টা ভীষণ গরম পড়ে। বাসের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতেই ঘেমে উঠল বাবলি। ট্যাক্সি নিত, কিন্তু ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি ছিল না। কন্ট সার্কাসে গিয়ে ও যখন নামলো তখন 4:20। বাসে একেবারে ঘেমে উঠল বাবলি। ভীষণ রাগ হচ্ছিল ওর। কটেজ ইন্ডাস্ট্রির রেস্তোরাঁয় গিয়ে বসে একটা কোকাকোলার অর্ডার দিল বাবলি। পাখার নিচে টেবিল বেছে নিয়ে বসলো। ও কামনা করছিল যে অভি একটু দেরি করে আসুক, ওর ঘামটা ততক্ষণে শুকিয়ে যাক। ও চায় না যে অভি ওকে এমন ভূতের মতো দেখুক। কোকাকোলাটা খাওয়ার পর দেখলো ঘড়িতে প্রায় 4:30 বাজে। ততক্ষণ ওর ঘাম শুকিয়ে গেছে। তবুও একবার উঠে গিয়ে কটেজ ইন্ডাস্ট্রির এম্পোরিয়ামের কাছে লেডিজ রুমে গিয়ে ভুরুটা ঠিক করে নিল। ঠোঁটটা গরম হাওয়ায় শুকিয়ে গিয়েছিল। পাতলা করে ভেসলিন বুলিয়ে নিল একটু। তারপর রেস্তোরাঁতে ফিরে এলো। তখনও অভি আসেনি। অভি এলো 4:40। একটা সাদা রঙের ট্রাউজার আর তার উপরে খয়েরি রঙা ফ্রেডবেরি গেঞ্জি পরে অভি রেস্তোরাঁর মুখে দাঁড়িয়ে এদিক ওদিক চেয়ে বাবলিকে খোঁজার চেষ্টা করছিল। ওর গেঞ্জির বোতামগুলো সব খোলা ছিল, কপালে চুল লেপ্টে ছিল ঘামে। লম্বা সুগঠিত শরীরের অভিকে অনেক অনেক সুন্দর স্মার্ট পাঞ্জাবি ছেলেদের পটভূমিতেও স্ট্রাইকলিং হ্যান্ডসাম লেখা ছিল। বাবলি অবাক হলো ভেবে যে ইম্ফল থেকে ডিমাপুর আসার পথে অভির এই পুরুষালী সৌন্দর্য কেন একবারও ওর চোখে পড়েনি। কে জানে, ভাবল বাবলি। ওর চোখ দুটোই হয়তো এখন বদলে গেছে, অভি হয়তো আগের মতোই আছে। বাবলি উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে হাত নাড়ল অভিকে। অভি হাসল, হেসে কাছে এলো। তারপর চেয়ার টেনে বাবলির সামনে বসে পড়েই বলল, এ জায়গাটা বেশ টাফি, যদিও সামনেটা খোলা। চলুন কিছু খেয়ে বেরিয়ে পড়ি। বাবলি বলল, যা বলবেন। তারপর বলল, আমারও এই জায়গাটা ভালো লাগে না, সবসময় লোক গিজগিজ করে, কোনো ইয়ে ঠেকে যায়। অভি বলল, কি খাবেন বলুন। বাবলি বলল, আমি খাওয়াবো কিন্তু। একটু থেমে বাবলি বলল, দহি কচুরি খাবো আমি, আপনি? অভি বলল, আমি কিছুই খাবো না, শুধু চা।
না, তাহলে হবে না, আপনারও কিছু খেতে হবে। অভি ওর বলার ধরন দেখে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, আপনি এখনো বাচ্চা মেয়ে আছেন, বলে ফেলুন না খেলে খেলবো না। বাবলি লজ্জা পেল, বলল, আহা, আমি মোটেই বাচ্চা নেই, বলুন কি খাবেন। অভি বলল, তাহলে একটা দোসা খাবো, প্লেন দোসা। বাবলি বেয়ারাকে ডেকে খাবার অর্ডার দিল। তারপর অভির দিকে ফিরে বলল, কি শেষ পর্যন্ত ঘুমে হয়েছিল? অভি লজ্জা পেল। রাতে কেন সে এমন ছেলে মানুষই করেছিল তা ভেবেই ওর লজ্জা লাগছে। ও বলল, না, বৌদি পোলাও মাংস রান্না করেছিলেন, তাই বোধহয় খেয়ে পেট গরম হয়ে থাকবে। বাবলিও কথা ঘুরিয়ে বলল, এখন ভালো আছেন? অভি বলল, হ্যাঁ ভালো, আপনাকে দেখেই হয়ে গেলাম। বাবলি কপট রাগ দেখিয়ে বলল, ইস, বানিয়ে বানিয়ে বলতে হবে না। খাওয়া দাওয়া হয়ে গেলে বিল মিটিয়ে ওরা যখন জনপথ ধরে হেঁটে যেতে লাগলো পাশাপাশি, তখন রোদের তেজ একটু কমেছে, কিন্তু সন্ধ্যা হতে তখনও অনেক দেরি। 7টার আগে দিল্লিতে সন্ধ্যা হয় না গরমের দিনে। পথঘাট সব তেতে রয়েছে, একটা গরম ঝড় উঠছে চতুর্দিক থেকে। ওরা ধীরে ধীরে তিব্বতী রিফিউজিদের দোকানগুলোর সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ বাবলি বলল, দাঁড়ান, আপনাকে দুটো কাফরিংস কিনে দিই। অভি আপত্তি করল না। বাবলি বেছে বেছে একজোড়া কাফরিংস কিনে দিল। ওরা ইম্পেরিয়াল হোটেল ছাড়িয়ে ওয়েস্টার্ন কোর্ট ছাড়িয়ে জনপথ হোটেলের সামনে দিয়ে যাচ্ছিল। অভি হঠাৎ বলল, কাউকে কিছু দিতে আপনি খুব ভালোবাসেন না? বাবলি মুখ ঘুরিয়ে অভির দিকে তাকালো, বলল, সকলকে না, কাউকে কাউকে। পরেই বলল, আপনি ভালোবাসেন না দিতে? অভি বলল, মাকে, দিদিকে, দাদা বৌদিকে দিতে ভালো লাগে, বন্ধুদেরও, তবে বাইরের লোককে কখনো কিছু দিইনি। বাইরের লোক কথাটা বাবলির কানে লাগলো। একটু গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, বাইরের লোকদের কিছু দেবেন না, মিছিমিছি অপচয় করবেন না। অভি হাসল, বলল, কথাটা আপনি বুঝলেন না। আমি বলতে চেয়েছিলাম যে দেবার মতো কোনো সম্পর্ক মা, দিদি, দাদা, বৌদি ছাড়া এখনো কোনো মানুষের সঙ্গে তেমনভাবে পাতানো হয়নি। হবে হয়তো, হয়তো শিগগিরই হবে। বলেই বাবলির মুখের দিকে তাকালো। কেন জানে না দিল্লি জায়গাটা অভির দারুণ লাগে। শুধু খারাপ লাগে এক কারণে, যে পুরো ভারতবর্ষের, বিশেষ করে কলকাতার দারিদ্র, নোংরা, ভিড়, অসুবিধা, কষ্ট এসব দেখে এসে দিল্লি যে ভারতবর্ষেরই রাজধানী কথা বিশ্বাস করতে কষ্ট হয়। কন সার্কাসের রঙিন ফোয়ারার খরচে অনেক হাসপাতাল, অনেক বেশি প্রয়োজনীয় জিনিস বানানো যেত হয়তো, তাই এই অসামনটা বড় চোখে লাগে। এছাড়া দিল্লির কোনো খুঁত নেই। বিশেষভাবে নতুন দিল্লির চওড়া চওড়া পথঘাট, চমৎকার আবহাওয়া, হাঁটতে বেড়াতে খুব ভালো লাগে অভির এখানে। ওরা কোটার মহারাজার বাড়িটা বাঁ দিকে রেখে এমপিদের বাংলোগুলোর ডান দিকে রেখে হাঁটতে লাগলো। বড় বড় গাছ ছায়া ফেলেছে পথে, গাড়ি, সাইকেল সব ছুটে চলেছে অফিস ছুটির পর। ওরা দুজনে নানা রকম কথা বলতে বলতে হেঁটে চলেছে, তো হেঁটেই চলেছে, যেসব কথার মানে নেই কোনো। মিরান্ডা হাউসের গল্প, এ গল্প, সে গল্প, অফিসের গল্প। অভি কথা বেশি বলছে না, শুনছে বেশি। বাবলি বকবক করছে। ওরা একটা পথ পেরোবে এমন সময় একটা টোয়াটা গাড়ি সাদা রঙা দাঁড়িয়ে পড়লো ওদের দেখে। পথের বাঁ পাশে থামলো। অভি দেখল স্টিয়ারিংয়ে বসা একটি পাঞ্জাবি মেয়ে হাত নাড়িয়ে বাবলিকে ডাকছে। বাবলি হাত নাড়িয়ে ওকে হাত দিয়ে এগিয়ে যেতে ইশারা করে বলল, থ্যাংক ইউ অনিতা, থ্যাংক ইউ, ইউ আর এনজয়িং দ্য ওয়াক, থ্যাংক ইউ ভেরি মাচ। অভি শুধল না কিছু। একটু পরে বাবলি নিজেই বলল, আমার বন্ধু অনিতা সাবারওয়াল, আমার সঙ্গে মিরান্ডা হাউসে পড়তো, এখানে বাটিকের দোকান করেছে, খুব ভালো ব্যবসা। ওর স্বামীর কি সব কারখানা টারখানা আছে ফরিদাবাদে, ভদ্রলোক ইঞ্জিনিয়ার। অভি বলল, তাই বুঝি? অনিতার কথা উঠতেই বাবলি হঠাৎ বলল, আচ্ছা, আপনি ঝুমাকে চেনেন? ঝুমা সেন, এয়ার হোস্টেস, ওকে একবার দেখলে ভোলবার কথা নয়, দারুণ সুন্দরী। বলেই এক ঝলক দেখে নিল অভির চোখে। অভির মুখে কোনো ভাবান্তর হলো না দেখে বাবলি খুশি হলো। অভি বলল, নাম তো মনে নেই, একজন এয়ার হোস্টেসের সঙ্গে আলাপ হয়েছিল, বাঙালি, কলকাতার ক্লাবে সাঁতার কাটতে গিয়ে। হ্যাঁ, এখন মনে পড়েছে, বেশ ভালোই দেখতে, তবে মনে করে রাখার মতো কিছু বলে তো মনে হয়নি।
তারপর বলল, আসলে শুধুই চেহারাটা বোধহয় কোনো ব্যাপার নয়। আমার চোখে বোধহয় খুব সুন্দরী হলেই কাউকে অ্যাট্রাকটিভ থাকে না। হয়তো এই আমার দোষ কিংবা গুণ, জানি না। বাবলি বলল, ঝুমাও আমাদের সঙ্গে পড়তো। এবার আসবার সময় দমদম এয়ারপোর্টে দেখা হলো ওর সঙ্গে। ও কিন্তু আপনার সম্বন্ধে না বলেই চোখ বড় বড় করে ভুরু নাচিয়ে বলল, যাকে বলে একেবারে কি বলবো, হেড ওভার হিলস। আপনার সুইমিং কস্টিউম পরা ছবি হ্যান্ডব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঝুমা। এ খবর কি আপনি রাখেন? কথাটা বলে ফেলেই বাবলি বুঝতে পারল যে ভুল করেছে ও। বাবলি ভাবল, অভি বাবলির চোখে একটা অপ্রত্যাশিত ঈর্ষার আগুন নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে। নিজেকে অভিশাপ দিতে লাগলো বাবলি কথাটা মুখ ফুটে বলার জন্যে। অভি একটুক্ষণ চুপ করে থেকে বলল, আশ্চর্য। তারপর বলল, ইটস ভেরি কাইন্ড অফ হার। তবে আমার সঙ্গে ওর আলাপ নিতান্তই ফর্মাল আলাপ। বাবলি কথাটার মোড় ফেরাবার জন্য বলল, ও আমার সঙ্গে পড়তো তো তাই। অভি ইনডিফারেন্ট গলায় যেন অনেক দূর থেকে বলছে এমনভাবে বলল, আপনার ঘনিষ্ঠ বন্ধু? বাবলি সতর্ক হয়ে গেল। কি জবাব দেবে ভেবে পেল না। বলল, যখন একসঙ্গে কলেজে পড়তাম তখন ঘনিষ্ঠতা নিশ্চয় ছিল, এখন অবশ্য দেখা সাক্ষাৎ নাই। অভি হঠাৎ বলল, উনি কি ইম্ফলের ফ্লাইটে যান কখনো? বাবলি মিথ্যা কথা বলল। বলল, জানি না। বাবলির গলাটা এমন শোনালো যে ও যে শুধু জানে না তাই নয়, জানতে চায়ও না। অভি বলল, আমি যেদিন ইম্ফল থেকে আসি তার আগের দিন অফিসে একজন এয়ার হোস্টেস আইএসির অফিস থেকে ফোন করেছিলেন। আমি অফিসে ছিলাম না তখন। আমার টেবিলে মেসেজটা লেখা ছিল। তখন মনে হয়েছিল অপারেটর ভুল মেসেজ নিয়েছে, কারণ আমি মোটেই সুইমিং ক্লাবে দেখা আপনার বান্ধবী যে ইম্ফল এসেছেন এ ব্যাপারটা কানেক্ট করতে পারিনি তখন। এখন তো মনে হচ্ছে মিস সেন তাহলে উনিই হবেন হয়তো। বাবলির খুব রাগ হলো মনে মনে। ঝুমার এই গায়ে পড়া জোর করে ভালোবাসার স্বভাব দেখে ঘেন্নাও হলো। কিন্তু দোষটা বাবলি, কেন এই প্রসঙ্গ তুলতে গেল? পরক্ষণেই অভি বলল, অত্যন্ত স্বল্প পরিচিত একজন ভদ্রলোককে এমনভাবে ফোন করে দেখা করতে বলাটা বেশ ব্যাড টেস্ট, কি বলুন? তবে আমার মনে হয় উনি নিশ্চয়ই আমার পিস্তুত দাদার কাছ থেকে কোনো জিনিস নিয়ে এসেছিলেন, অথবা কোনো খবর দেওয়ার ছিল, নইলে কেন বা ফোন করবেন? কোনো কাজ না থাকলে কি কেউ এমনভাবে ফোন করতে পারে? বাবলি বলে উঠল, মেসেজ দেওয়ার থাকলে তো ফোনেই দিতে পারতো না? অভি যেন এই কথাটা জানতো না, এমনভাবে বলল, ও হ্যাঁ তাই তো, ও কথাটা মনে হওয়া উচিত ছিল আমার। এরপরই অভি যেন কিরকম গম্ভীর হয়ে গেল। বাবলির মনে হতে লাগলো ঝুমার প্রসঙ্গ উঠতেই অভির এই পরিবর্তন। তবে কি ঝুমা ইতিমধ্যেই অভির সঙ্গে দেখাও করেছে? বাবলি যে ঝুমাকে ঈর্ষা করে এ কথাটা যে আর অভির কাছে গোপন রইল না, এটা বুঝতে পেরেই বাবলির ভীষণ খারাপ লাগতে লাগলো। অভির সঙ্গ ওর আর একটুও ভালো লাগছিল না। ওর মনে হতে লাগলো ও যেন পালাতে পারলে বাঁচে। একটু পরে বাবলি বলল, এবার কিন্তু আমাকে বাড়ি যেতে হবে। বাবলি ভেবেছিল অভি বলবে সে কি, এত তাড়াতাড়ি কিসের, কিন্তু অভি বলল, হ্যাঁ আমারও কাজ আছে, তারপর নেমন্তন্ন আছে। বাবলি চুপ করে রইল। বাবলির খুব রাগ হচ্ছিল, নিজের ওপর তো বটেই, অভির ওপরও। এতই যদি কাজ তাহলে রাত 12টার সময় ফোন করে দেখা করতে বলা কেন? সত্যি সত্যি ক্যাবলা লোকটা। বাবলি ভাবল, এর সম্বন্ধে এ কদিনে মনে মনে যে সুন্দর ধারণাটা গড়ে উঠেছিল তা বুঝি ভুল। ওর মনের ধারণাটা বুঝি ভুল। অভি নিতান্তই সাধারণ ছেলে। ঝুমার চেহারা দেখেই ঝুমা ওর প্রতি ইন্টারেস্টেড শুনেই বাবলির প্রতি সমস্ত ইন্টারেস্ট চলে গেছে। বাবলি মনে মনে রায় দিল যে এসব বাজে ছেলে বাবলির যোগ্য নয়। অভি একটা ট্যাক্সি ধরেছিল, বাবলিকে আবার কস্ট সার্কাসেই নামিয়ে দিল। ওখান থেকে বাস, স্কুটার, ট্যাক্সি সবই পাওয়া সোজা। বাবলি ট্যাক্সি থেকে নেমে খুব জোরে দরজাটা বন্ধ করলো, প্রায় অভির কানে তালা লাগিয়ে। অভি চমকে মুখ তুলে তাকালো বাবলির দিকে। তারপর জানালা দিয়ে মুখ বের করে বাবলিকে বলল, হ্যাঁ রাগ করলেন? সত্যিই কাজ আছে, বিশ্বাস করুন। আমি মেয়েদের সঙ্গে কথাবার্তা বলতে জানি না, একটু বেরসিক আছি। কোনো দোষ করে থাকলে ক্ষমা করবেন। বাবলি হাসবার চেষ্টা করলো, বোধহয় হাসলো, হাত নাড়ল। অভি আবার বলল, কাল সন্ধে নাগাদ না লাগলেই আপনাদের বাড়ি পৌঁছাবো। কি কি খেতে ভালোবাসি মনে আছে তো?
না আবার বলবো? পেছনে অনেক গাড়ি ছিল। এতক্ষণ ট্রাফিক লাইটটা লাল ছিল, কখন যে হলুদ হয়ে সবুজ হয়ে গিয়েছিল খেয়াল ছিল না অভির। পেছন থেকে প্রাইভেট গাড়ি, ট্যাক্সি ও ভটভটিয়ার ইঞ্জিনের যুগপৎ আর্তনাদে এবং দাড়িওয়ালা এবং দাড়ি ছাড়া পাঞ্জাবিদের শাঁখের আওয়াজের মতো সুখকর সম্বোধনে ট্যাক্সিটাকে আর দাঁড় করিয়ে রাখা গেল না। বাবলি উত্তরে কি বলল শোনা হলো না অভির মনে হলো এতগুলো গাড়ির সংযোট পাইপের চোখ জ্বালা করা ধোঁয়ার মধ্যে বাবলি বুঝি হারিয়ে গেল। বাবলি এক গম গম গর্বময় প্রত্যাশায় ভর করে আজ বিকেলে কস্ট সার্কাসে এসে বাস থেকে নামেছিল। একটা ট্যাক্সিতে ও যখন উঠে বসলো তখন ও আশাভঙ্গতার গ্লানিতে অপমানের ঘামে জবজবে হয়ে গেছিল। ঘামে জবজবে হয়ে এক বুক অভিমান নিয়ে ও ট্যাক্সির পেছনের সিটের সঙ্গে গা এলিয়ে বসে রইল। ট্যাক্সিটা হু হু করে হাউজ খাস এনক্লেভের পথে ছুটে চলল। তখনও গরম রুক্ষ রাজস্থানী হাওয়া এসে থাপ্পড় মারতে লাগলো ওর চোখে মুখে। ওর বুকের ভেতর পর্যন্ত এক অকারণ অবুঝ জ্বালায় জ্বলতে লাগলো। বাবলি ঠিক করলো বাড়ি গিয়ে অনেকক্ষণ ধরে ও চান করবে। সত্যি সত্যি সন্ধে লাগতে না লাগতেই অভি এসে পৌঁছেছিল ওদের বাড়িতে। কাকা তখনও আসেননি, কাকিমা বাড়ি ছিলেন। সারা সকাল ও দুপুর ধরে কাকিমাকে সাহায্য করেছে বাবলি। ভিনিগারে স্যালাড ভিজিয়ে রেখেছে, চপের পুর বানিয়েছে, ফ্রাইড রাইসের বন্দোবস্ত করেছে। আসল পদ কাকিমা নিজেই রেঁধেছিল, বাবলি শুধু আনারসের চাটনিটা বেঁধেছিল। কাকার কথা মতন বিয়ারা নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল, ফিশ ফিঙ্গার সব ঠিকঠাক করে রেখেছিল। কাকা এলেই গরম ভেজে দেবে ওদের, যাতে বিয়ারের সঙ্গে খেতে পারেন ওরা। 4টে বেজে যেতেই কাকিমা বলেছিলেন, তুই এবার হাউস করছি রে, গাটা ধুয়ে নে বাবলি। অভি যদি তাড়াতাড়ি সত্যিই আসে তাহলে ওর সঙ্গে কথা বলবে কি? আমার সবকিছু করে চান টান সেরে আসতে দেরি হবে এখন। বাবলি বলেছিল, দাঁড়াও কাকিমা, স্যালাডটা সাজাই, তারপর বসবার ঘরে খাওয়ার টেবিলে ফুল সাজাতে হবে না বুঝি? খুব ভালো করে ফুল সাজিয়েছিল সব ঘরে বাবলি। দিল্লির এক জাপানি ভদ্রমহিলার ইকেবানা স্কুলে কিছুদিন ক্লাস করেছিল। অনেক কিছু শিখিয়েছিল, কি করে কোন পাতার সঙ্গে কি ফুল কেমনভাবে সাজাতে হয়। আর যেমন যত্ন করে মেঝেতে হাঁটু মুড়ে বসে ফুল সাজাতে বসলো বাবলি, তেমন যত্ন করে কখনো সাজিয়েছে বলে ওর মনে পড়ল না। কাকিমা শেষে ধমক লাগালেন, বললেন, কি রে, তুই চান করতে যাবি কি যাবি না? চান করে উঠে সাধারণ অথচ খুব সুন্দর করে সাজালো বাবলি। একটা সাদা খোল লাল পাড়ের টাঙ্গাইল শাড়ি পরল, সঙ্গে লাল রঙা ব্লাউজ, চূড়ো করে খোপা বাঁধল, মধ্যে ফলস খোপা ভরা। আলমারি খুলে রুবির দুল পরল, রুবির মালা পরল, চুলে হেয়ার স্প্রে লাগালো, গায়ে হালকা করে ইন্টিমেট, তারপর লাল গোলাপ জল একটা চুলে কানের পেছনে, চোখে কাজল লাগালো, লাল টিপ পড়ল সিঁদুরের কপালে। সাজা শেষ হলো, আয়নার সামনে এসে দাঁড়িয়ে সিন্ডারেলার মতো আয়নাকে শুধলো। বলো তো আয়না, কে বেশি সুন্দরী, ঝুমা না বাবলি? বলো না আয়না। আয়নার কাছ থেকে কোনো জবাব পাবে না জানতো বাবলি, কিন্তু আয়নার সামনে মুখ উঁচু করে দাঁড়িয়ে নিজের দিকে, নিজের সুতা সুসজ্জিতা সুগন্ধি শরীরের দিকে তাকিয়ে বাবলির খুব পছন্দ হলো নিজেকে। দাঁতে দাঁত চাপলো বাবলি, বলল, ঝুমা, তুই জানিস না তোকে আমি হারিয়ে দেব, তোকে আমি বলে বলে হ্যান্ড ডাউন করাবো। অভি যখন এলো তখন বাবলির প্রসাধন শেষ হয়ে গেছে, তবুও ইচ্ছা করে নিজে দরজা খুলতে গেল না বেলের আওয়াজ শুনে। কিষান সিং গিয়ে দরজা খুলে বসালো অভিকে বসবার ঘরে। মিনিট 5 পরে যেন জানেই না অভি কখন এসেছে, এমনভাবে বাবলি বসবার ঘরে ঢুকে অবাক হওয়ার ভান করে বলল, ওমা, কখন এলেন? অভি কথা বলল না, একদৃষ্টে বাবলির দিকে চেয়ে রইল। অনেকক্ষণ চেয়ে রইল। বাবলির সেই সন্ধেবেলার শান্ত স্নিগ্ধ উজ্জ্বল চোখ দুটি ওর দু চোখ ভরে রইল। অভির হঠাৎ মনে হলো এই রকম কোনো শান্ত স্নিগ্ধ দৃশ্য বুঝি ও আগে কখনো দেখেনি। ওর মনে হলো এই জন্যেই বিবাহিত পুরুষেরা বুঝি অফিসের পর বাড়ি ফেরার জন্য এত পাগলের মতো করে। তারপর সকলের জন্য কি এমন দৃশ্য অপেক্ষা করে থাকে? জানে না অভি। যদি থাকে তাহলে বলতে হয় বুদ্ধিমান লোক মাত্রই বিয়ে করা দরকার। বাবলি পর্দার কোনায় দাঁড়িয়েছিল স্থানুর মতো। অনেকক্ষণ কেটে গেল, তবুও যখন অভি কথা বলল না বাবলি হাসল।
বলল, কি দেখছেন এমন করে? আমি কি সাদা বাঘ? অভি বলল, না, এমনিই দেখছি, আপনাকে ভালো দেখাচ্ছে। এই গরম হাওয়ায় চোখে জ্বালা ধরে গিয়েছিল ট্যাক্সিতে আসতে আসতে। চোখ জুড়িয়ে গেল আপনাকে দেখে। তারপর চুপ করে থেকে বলল, আপনি কি সকলের জন্যই এমন সুন্দর করে সাজেন? বাবলি রেগে গেল, বলল, সকলের জন্য মানে? আপনার কি ধারণা রোজই আমি এমন করে সেজে থাকি নতুন নতুন অতিথির জন্যে? তারপর বলল, আমাকে এমন অসম্মানজনক কথা বলার অধিকার আপনাকে কে দিল? আমি তো দিইনি। অভি প্রথমে অবাক হলো, তারপর হেসে ফেলল, বলল, না, আপনি বড় ঝগড়াটে। আমার মা একটা কথা বলতেন আমার এক কাকিমা সম্বন্ধে। বলতেন ও বাতাসের সঙ্গে ঝগড়া করে। কথাটার মানে বুঝতাম না, আপনাকে দেখে এতদিনে বুঝলাম বাতাসের সঙ্গে ঝগড়া করা কাকে বলে। বাবলির মুখ অভিমানে গোলাপি হয়ে গিয়েছিল। অভির কথা ঘোরাবার জন্যে বসবার ঘরের কোনায় কটেজ পিয়ানো দেখিয়ে বলল, আপনি বাজান পিয়ানো? বাজাতাম, কাটা জবাব দিল বাবলি। বলেই উল্টো দিকের সোফায় বসে পড়ল। অভি বলল, পিয়ানো শুনতে আমার দারুণ লাগে, ডোরেমিফা সো লাটিডো। বাবলি ঠাট্টা করার গলায় বলল, সাউন্ড অব মিউজিক দেখেছিলেন বুঝি? নইলে সারেগামার ইংরেজি নাম শুনে এত শিহরণ হবে কেন? অভি অপ্রত্যাশিত হয়ে বলল, আপনি লোককে খুব অপদস্থ করতে পারেন, ইচ্ছে করে অপদস্থ করেন যখন তখন। এমন করে খুব আনন্দ পান আপনি, না? তারপরই বলল, বাজান না বাবা, এত করে বলছি। বাবলি বলল, থাক, অত পিয়ানো শুনে কাজ নেই। একটু পরে বলল, কি খাবেন বলুন? কাকা আপনার জন্য বিয়ার আনিয়ে রাখতে বলেছিলেন, ফ্রিজে আছে, আনি, খান ততক্ষণ কাকা না আসা পর্যন্ত। অভি বলল, বাহ, নিমেষদার খুব দূরদৃষ্টি আছে তো। দিল্লির এই গরমে বিয়ার খাওয়াটা মন্দ হবে না, তবে কিছু মনে করবেন না, আমি খাবো না, আমার পৈতৃক গোলযোগটা এখনো আছে। বাবলি বলল, শুধু পৈতৃক নয়, মনে হয় মানসিক গোলযোগও আছে। ইতিমধ্যে কাকা এলেন, এসেই বললেন, কি হে, কখন এলে? এই একটু আগে, বলে অভি উঠে দাঁড়ালো। কাকা বললেন, রাজিবার সময় এলো না? ওদের এত করে বললাম। অভি ওকালতি করল, বলল, ওয়েস্ট জার্মানির অ্যাম্বাসেডরের বাড়ি ওদের একটা নেমন্তন্ন আছে, না গেলেই নয়। কাকা টাই খুলতে খুলতে বললেন, তাহলে আর কি করবে? বাবলির অ্যাম্বাসাডর কি ওয়েস্ট জার্মানির অ্যাম্বাসাডরকে টেক্কা দিতে পারে? বাবলি আবার রেগে উঠল, বাবলির অ্যাম্বাসাডর মানে? কাকা হেসে বললেন, বাবলির প্রতিভু আবার কি? আমি আমি অন্য কেউ নই। বলেই বাবলির দিকে চেয়ে বললেন, তুই অত চটে যাচ্ছিস কেন? বাবলি বলল, না, আমার এমন রসিকতা ভালো লাগে না। কাকা অভির দিকে চেয়ে চোখ নাচিয়ে বললেন, ভেবেছিলাম রাজীবের ভাইটা ভদ্র সভ্য, একা ঘরে বসে আমার অবলা ভাইজিকে কি বলেছ হে ছোকরা, যে ভাইজি আমার এমন চটিং হয়ে আছেন। ওয়ার্থলেস তুমি, আমার মতোই ওয়ার্থলেস। কি করে মেয়েদের প্লিজ করে কথাবার্তা বলতে হয় তুমি কিছুই জানো না, শেখনি কিছুই। তারপর সোফায় বসে পড়ে বললেন, বুঝলে অভি, আজ বাবলির মেজাজ গরম হওয়ার কারণ আছে। সকালবেলাতেই এক বুড়ো পাঞ্জাবি ভদ্রলোক অনেক মিঠাই মন্ডা ফলটল নিয়ে হাজির বাড়িতে। জানা গেল বাবলির অ্যাসেসি তার ইনকাম ট্যাক্সের কেস বাবলির কাছে। বাবলির কাছেই শুনলাম বাবলি নাকি কি সব গোলমাল টোলমাল ধরে ফেলেছে ব্যালেন্স শিটে। ভদ্রলোক বাড়ি আসাতে বাবলি তো চটে গেল, ভদ্রলোককে অপমান করে তাড়িয়ে দিল বাড়ি থেকে। বুড়োর চোখে জল এসে গেল। বুড়ো বারবার বললেন যে তোমার কাছে কোনো ফেভার চাইতে আসিনি আমি, আমার এক মেয়ে ছিল হুবহু তোমার মতো দেখতে, তাই তোমার উপর আমার বড় মায়া পড়ে গেছে, আমাকে এমন করে তাড়িয়ে দিও না। কিন্তু বুঝলে ভাইয়া, একে অফিসে তার ওপর কড়া অফিসার ইন্দিরা গান্ধীর দিল্লিতে এমন মেয়েদের দৌরাত্মের কথা তো সে বুড়ো জানে না। সে অন্ধ অপত্য স্নেহে ভর করে বাড়িতে এসেছিল। আইসিসিরা কেউই যে মানুষ নয়, তারা যে সকলেই সন্দেহ করার, ভয় করার, অবিশ্বাস করার লোক, এই কথাটা বাবলি বোধহয় ইতিমধ্যেই বুঝে ফেলেছে।